চুক্তি ভঙ্গ করে ফের ইরানে মার্কিন হামলা, জবাবে যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ধ্বংস করল IRGC। একই সাথে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি তেহরানের। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড়ের পাদদেশে বাড়ছে উৎকণ্ঠা, তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, 5 জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। VAR নাটকীয়তায় আর্জেন্টিনার জয়, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছে মিশর, টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার জেরে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় নিজেদের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরান। এছাড়াও দেশটির এ হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত চালু করা হয়েছে। যে কোনো হামলার জবাব দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। জনসাধারণকে কর্তৃপক্ষের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশ জুড়ে যেসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা হামলা প্রতিহত করার সময় সৃষ্টি হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে দেশ জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়েছে। এদিকে বাহরাইনেও বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দিয়েছে। অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, আমেরিকান সন্ত্রাসবাদদের কোনো জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। এই নৌপথের বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রচেষ্টা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোর জন্য একমাত্র নিরাপদ পথ হল ইসলামী প্রজাতন্ত্র কর্তৃক নির্ধারিত পথ। এতে আরও বলা হয়েছে, ইরানে এ ধরনের হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে থাকা যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রকাশ করে। এর আগে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক কাউন্ট্রি ও কেশম দ্বীপের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসলামী রিপাবলিক অন ইরান ব্রডকাস্টিং জানিয়েছে, সিরিকের মৎস্য ও বাণিজ্যিক বন্দরে শত্রুপক্ষের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিন ইরানের বুশেহর শহরের আকাশসীমা থেকে প্রায় 35 মিলিয়ন বা $3,50,00,000 মূল্যের এই ড্রোন ভূপাতিত করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাংলাদেশি মুদ্রায় এই ড্রোনের দাম প্রায় 432,35,00,000 টাকা। IRGCর মুখপাত্র হোসেনি মহবি জানান, মার্কিন সামরিক বাহিনীর আকাশসীমা লঙ্ঘনের পর বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটিকে আঘাত করে ও ভূপাতিত করতে সক্ষম হয়। MQ-9 ড্রোন একটি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। এটি সাধারণ বা মৌলিক MQ-9 ড্রোনের মূল কাঠামোর উৎপাদন খরচ প্রায় $16 মিলিয়ন। যখন এই ড্রোনে অত্যাধুনিক মাল্টি স্পেকট্রাল টার্গেটিং সিস্টেম, থার্মাল ক্যামেরা, শক্তিশালী রাডার, স্যাটেলাইট কমিউনিকেশন গিয়ার ও হেলফায়ার ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক অস্ত্র যোগ করা হয়, তখন একটি সম্পূর্ণ কার্যকরী ড্রোনের মূল্য দাঁড়ায় প্রায় $30 থেকে $35 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 350 থেকে 432 কোটি টাকা। কয়েকদিন ধরে চট্টগ্রামের আকাশে সূর্যের দেখা মিলছে না। টানা বৃষ্টিতে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। নগরের কোথাও কোথাও পানি জমেছে। পাহাড়ের পাদদেশে বাড়ছে উৎকণ্ঠা। প্রশ্ন এখন একটাই, এমন ভারী বৃষ্টি শেষ হবে কবে? আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও অন্তত 2 দিন চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গতকাল মঙ্গলবার সকাল 6টা থেকে আজ বুধবার সকাল 6টা পর্যন্ত চট্টগ্রামে 284 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এটি অতি ভারী বর্ষণের মধ্যে পড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী অন্তত 2 দিন একই ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপরও। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় আজকের HSC ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে।
চলছে। নগরের পাহাড় ঘেঁষা বসতিগুলোয় বসবাসকারীদের নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর মধ্যে গতকাল দেয়াল ও পাহাড় ধসে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা, রাঙ্গামাটির বাঘাইছড়ি ও কক্সবাজারে ৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার মাত্র ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় নীলফামারী ও লালমনিরহাট সীমান্তে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে এবং তিস্তায় কমলা সংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়ছে। ফলে লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চল এবং চর এলাকায় সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। অন্যদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট সহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশ্বকাপের নকআউট পর্বে এমন নাটকীয় ম্যাচ খুব কমই দেখা যায়। ২-০ গোলে পিছিয়ে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ১৩ মিনিটে ৩ গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে। একদিকে এটি বিশ্বকাপের অন্যতম সেরা কামব্যাক, অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার পর থেকে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রেফারিং ও ভিএআর এর বিতর্কিত সিদ্ধান্ত। আটলান্টায় শুরু থেকেই সাহসী ফুটবল খেলছিল মিশর। মোহাম্মদ সালার নেতৃত্বে তারা আর্জেন্টিনার রক্ষণভাগকে বারবার চাপে ফেলছিল। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মোস্তফা জিকো আবারও বল জালে জড়ান। তখন স্কোরলাইন দাঁড়ায় ২-০। মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। কিন্তু গোল উদযাপন শেষ হওয়ার আগেই ভিএআর থেকে রেফারি ফ্রাসোয়া লেতিস্কিয়েকে মনিটরে ডাকা হয়। রিপ্লেতে দেখা যায় আক্রমণ শুরুর অনেক আগে মারওয়ান আতিয়ার সঙ্গে লিসাদ্রো মার্তিনেজের হালকা শারীরিক সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনাকে ফাউল হিসেবে বিবেচনা করে গোল বাতিল করে দেন রেফারি। এই সিদ্ধান্তই বদলে দেয় পুরো ম্যাচের গতিপথ। যদিও পরে আবারও গোল করে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু শেষ দিকে ক্রিস্টিয়ানো রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে জয় নয়, সবচেয়ে বেশি আলোচনায় ছিল ভিএআর এর সেই সিদ্ধান্ত। ম্যাচ শেষ হওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারেননি মিশরের ফরওয়ার্ড মুস্তফা জিকো। তার অভিযোগ ছিল সরাসরি, রেফারি নিরপেক্ষ ছিলেন না, তিনি আমাদের সঙ্গে অন্যায় করেছেন, আল্লাহ সাক্ষী থাকুক, এই টুর্নামেন্ট পাতানো। আরও বিস্ফোরক মন্তব্য করেন মিশরের কোচ হোসাম হাসান। তার দাবি ফুটবল নয়, ব্যবসায়িক স্বার্থই ম্যাচের ফল নির্ধারণ করেছে। তার ভাষায়, নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে বিশ্বকাপে রাখতে চায়। যদি আর্জেন্টিনাকে জেতাতে হয় তাহলে অন্য দলগুলোকে অংশ নিতে বলা হয় কেন? রেফারিং বিশেষজ্ঞ ও সাবেক প্রিমিয়ার লিগ রেফারি গ্রাহাম স্কট ম্যাচটি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, মিশরের বাতিল হওয়া গোলটি বাতিল করা উচিত হয়নি। তার মতে গোলের আগে যে শারীরিক সংঘর্ষ হয়েছিল সেটি ছিল স্বাভাবিক ফুটবলীয় সংঘর্ষ। প্রায় ১০০ গজ দূরের একটি ঘটনাকে ভিত্তি করে গোল বাতিল করা ভিএআর এর হস্তক্ষেপের সীমা অতিক্রম করেছে। তবে একই সঙ্গে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহ যে পেনাল্টি দাবি করেছিলেন সেটি খারিজ করার সিদ্ধান্তকে তিনি সঠিক বলে মনে করেন। অর্থাৎ তার বিশ্লেষণ অনুযায়ী একটি সিদ্ধান্ত ভুল হলেও আরেকটি সিদ্ধান্ত ছিল নিয়মসঙ্গত। বিতর্ক আরও বেড়েছে আরেকটি ঘটনার কারণে। এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলের আগে বল দখলের সময় হুলিয়ান আলভারেজের সঙ্গে সালার শারীরিক সংঘর্ষ হয়েছিল। মিশরের দাবি, ঠিক যেভাবে তাদের গোল বাতিল করা হয়েছিল একই যুক্তিতে সেই আক্রমণও থামানো উচিত ছিল, কিন্তু সেখানে রেফারি খেলা চালিয়ে যেতে দেন। ভিএআরও আর হস্তক্ষেপ করেননি। এই দ্বৈত মানদণ্ড নিয়েই এখন ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। মজার বিষয় হলো, আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া মাধ্যমও স্বীকার করেছে যে মিশরের বাতিল হওয়া
হওয়া গোলটি বিতর্কিত ছিল, ফলে বিষয়টি শুধু মিশরের অভিযোগই সীমাবদ্ধ নেই। নিরপেক্ষ বিশ্লেষকরাও সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সব বিতর্কের মাঝেও একটি সত্য অস্বীকার করার উপায় নেই, শেষ পর্যন্ত স্কোরবোর্ডে বিজয়ী আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, আর 92 বছর পর ইতিহাস গড়া মিশরের স্বপ্ন থেমে গেছে শেষ 16র মঞ্চেই। তাই কারো কাছে এটি বিশ্ব চ্যাম্পিয়নদের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প, আবার কারো কাছে এটি এমন একটি ম্যাচ যেখানে VAR এর একটি সিদ্ধান্ত পুরো বিশ্বকাপের মোড় ঘুরিয়ে দিয়েছে। এদিকে বিশ্বকাপের শেষ 16র লড়াইয়ে পেনাল্টি শুটআউটে কলম্বিয়াকে 4-3 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। নির্ধারিত 90 মিনিট ও অতিরিক্ত 30 মিনিটে দুই দলই গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের গুরুত্বপূর্ণ সেভ এবং রুবেল ভার্গাসের জয়সূচক শটে ঐতিহাসিক জয় তুলে নেয় সুইজারল্যান্ড। এই জয়ের মধ্য দিয়ে 1954 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সুইসরা। দীর্ঘ 72 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ 8-এ ওঠা দলটি এবার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। শনিবার কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।